ছাত্রদলের সমাবেশে জনস্রোত, ফ্যাসিবাদ ও চরমপন্থার পুনরুত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার এনসিপির। জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতি দাবি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। বেহাল দশার ৭০০ কোটি টাকার বহদ্দারহাট ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণে কমিটি গঠন করে দায় সারছে চসিক। ভোরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ফ্যাসিবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে তরুণদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান তার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে কথা বলেন তিনি। আর দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। এদিকে গণরুম, গেস্ট রুম বিলোপ সহ ৯ দফা প্রতিশ্রুতি তুলে ধরে ছাত্রদল সভাপতি বলেন, বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত শাহবাগ চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়। সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় সমাবেশস্থল। দুপুরের পর মৎস্য ভবন থেকে কাটাবন ও ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে টিএসসি পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সমাবেশে ছাত্রদলের সভাপতি শিক্ষাঙ্গনে গণরুম, গেস্টরুম বিলোপ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও শিক্ষানীতি প্রণয়ন সহ ৯ দফা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রলীগ ও গণহত্যায় উস্কানিদাতা শিক্ষকদের বিচার না করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। যদি ছাত্রলীগের পুনর্বাসনের ব্যবস্থা কেউ করার দুঃসাহস দেখায়, ছাত্রদল সে বিষ দাঁত উপড়ে ফেলবে। ছাত্রদলের সাবেক নেতারা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন পূরণে সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। এই তিনটি ক্রান্তিকাল সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। শুধু সংস্কারই নয়, এই দেশে একটা জনগণের সরকার, একটা নির্বাচিত সরকার খুব বেশি জরুরি হয়ে পড়েছে। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে। তাকে এদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেসিবাদী সরকার ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল। আর হারানো ভোটাধিকার কাজে লাগানোর আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে শিক্ষাঙ্গনকে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসাবে ব্যবহার করেছিল তারা। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। বিভেদ বা প্রতিহিংসা নয়, মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি করার আহ্বান জানান তারেক রহমান। তারুণ্যের প্রথম ভোট
দেশের জন্ম হোক। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ রূপ নেয় জনস্রোতে। আলাদা ব্যানার ফেস্টুন ছাড়া সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীরা বলেন, এই সমাবেশ দেশের রাজনীতিতে নতুন বন্দোবস্তের দৃষ্টান্ত হয়ে থাকবে। বিভাজনের সংস্কৃতি ভুলে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান নেতাদের। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড ছাড়াই বিশাল সমাবেশ, এ যেন এক নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এমন চিত্র জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের। মূল মঞ্চের পাশে স্থান পেয়েছে আবু সাইদ মুগ্ধ ও ওয়াসিম সহ জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের নেতাকর্মীদের ছবি। রোববার সকাল থেকেই মিছিল নিয়ে স্লোগান দিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুরের আগেই জনস্রোত ছাড়িয়ে যায় শাহবাগ মোড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্রোত পৌঁছে যায় কাঁটাবন থেকে মৎস্য ভবন পর্যন্ত। তরুণদের এই সমাবেশে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, 1 বছর আগের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশের বিজয় উদযাপন করতেই তাদের এ জমায়েত। জুলাইকে ধারণ করি এবং আমরা 71কে সমানভাবে ধারণ করি এবং এই অনুযায়ী পথটা চলতে চাই। 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী নেতাকর্মী রাজপথে কি পরিমাণে অবস্থান নিয়েছিল তারই অংশ হিসেবে আজকের এই একটি ছোট্ট সমাবেশ। জুলাই আগস্টে যারা অংশীজন ছিলেন তাদের সম্মানে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজনে আজকে ছাত্র সমাবেশ। বিভেদ আর বিভাজনের রাজনৈতিক সংস্কৃতি ভুলে রাজনৈতিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান নেতাকর্মীরা। শহীদ মিনার কিন্তু আমরা উদার রাজনৈতিকতার পরিচয় দিয়ে আমরা কিন্তু এনসিপিকে জায়গাটি ছেড়ে দিয়ে আমরা স্থানান্তর করে শাহবাগে এসেছি। সমাবেশ থেকে আমরা এটাই বার্তা দিতে চাচ্ছি যে যুগে যুগে যত ফেসিবাদ হয়েছে ছাত্র আন্দোলনের কাছে কোনো ফেসিবাদই টিকে থাকতে পারেনি এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এটা শক্ত হাতে প্রতিহত করব। ছাত্র সমাবেশের কারণে যানজটে ভোগান্তিতে পড়া নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকার পতনের 1 দফার বর্ষপূর্তিতে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ 24 দফা ইশতেহার ঘোষণা করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে শেখ হাসিনার পতনের 1 দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ব্যবস্থার বিলোপ না হওয়ায় এই ইশতেহার। এদিকে অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ ও ঘোষণাপত্রের আইনি স্বীকৃতির দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ব্যবধান 365 দিনের। কারফিউ আর বুলেট উপেক্ষা করে 24-এর এমন বৃষ্টি সেনাত দিনেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পতনের 1 দফা দিয়েছিল ছাত্র জনতা, যা ঘোষণা করেন নাহিদ ইসলাম। 1 দফার বর্ষপূর্তিতে শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার। গগনবিদারী মিছিল আর স্লোগানে উপস্থিত হাজারো মানুষ। এনসিপি নেতাকর্মী ছাড়াও অভ্যুত্থানে অংশ নেয়া নানা শ্রেণী পেশার মানুষও শামিল এই মিছিলে। নেতারা বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। তরুণদের নেতৃত্বেই বিশ্ব মঞ্চে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। শহীদের আকাঙ্ক্ষা দিয়ে, শহীদ পরিবারের চাওয়া দিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে এনসিপি গড়ে উঠছে। যেখানে বাঙালি আমার, যেখানে মুসলমান আমার, যেখানে বাংলাদেশিরা আমার, সেখানেই সীমান্ত আমার। দেশের বিভিন্ন জায়গায় এনসিপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে অভিযোগ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি নেতাকর্মীদের বাধা দিলে তা মোকাবেলা করা হবে। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 1 বছরেও কাঙ্ক্ষিত অধিকার পায়নি মানুষ। হত্যায় জড়িতদের বিচার ও আহতদের পুনর্বাসনের দাবি জানান তিনি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে খুনি হাসিনার পতন ঘটানোর ঘোষণা দেওয়া হয়েছিল। 1 বছর হয়েছে, কাঙ্ক্ষিত অধিকার পায়নি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া,
এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে অন্তর্বর্তী সরকারকেই সব সংস্কার বাস্তবায়নের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে, বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, নতুন সংবিধান সহ 24 দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আজকে 1 বছর পরে এসে আমরা আমাদের সেই সীমাবদ্ধতার কথা, আমাদের ব্যর্থতার কথাও আপনাদেরকে বলতে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশ গঠনে এই ঐতিহাসিক 24 দফাকে বাস্তবে রূপান্তর করে সকল নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি। 24 দফা বাস্তবায়নে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। 24-এর আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচার পতনের, 25-এর লক্ষ্য স্বৈরতন্ত্র উৎপাদনের কাঠামো মূলোৎপাটনের। নতুন বাংলাদেশের ইশতেহার অনুষ্ঠানে এমন শপথ নেওয়ার কথা বলছেন 24-এর বিপ্লবীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। শহীদদের ছবি বুকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত হন আহত এবং শহীদ পরিবার। নতুন বাংলাদেশে জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান স্বজনরা। কেউ প্রাণ হারানো সন্তানের, কেউ তার স্বামীর, কেউ বাবার, কেউ বা প্রিয় বন্ধু অথবা ভাইয়ের স্মৃতিটুকু নিয়ে এসেছেন জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে। নিজেদের এক বুক আশা, ক্ষোভ আর চাওয়া নিয়ে রোববার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হন তারা। ফ্যাসিবাদ আর স্বৈরাচার মুক্ত একটি রাষ্ট্র তাদের চাওয়া, যেখানে সবাই পাবে তার ন্যায্য অধিকার, পাবে কথা বলার সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা। এমনই এক দেশের স্বপ্ন বাস্তবায়নে 2024-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাণ হারান অন্তত 834 জন আর আহত হন প্রায় 14,000। এমন আরও অনেকেই হারিয়েছেন অনেক কিছু। তাই তো যেই তরুণদের ডাকে সাড়া দিয়ে এই আত্মত্যাগ, তাদের কাছে অনেক চাওয়া, অনেক দাবি, শহীদ পরিবারের সদস্যদের থেকে শুরু করে আহতদের। বিগত 17 বছর আমলে গুম, খুন, হত্যা এবং এই স্বৈরাচার হাসিনা নিপীড়ন নির্বিচার যে করে গিয়েছে, সেগুলো যেন বাংলাদেশ নতুন বাংলাদেশ না হয়। সুন্দর একটা বাংলাদেশ হোক, নির্মাণ হোক, সেটাই আমরা চাই। আগামী দেশটাকে সুন্দরভাবে যাতে সবাই মিলেমিশে দেশটাকে পরিচালনা করতে পারে। তবে বছর পেরিয়ে গেলেও বিচার না পেয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, সবকিছু চোখের সামনে থাকার পরও কেন এত দেরি হচ্ছে বিচারে? কেন দোষীদের শাস্তি দেয়া সম্ভব হচ্ছে না? ইনোসেন্টের আমলে যেন বিচারটা কাজ সম্পন্ন করতে পারে। প্রত্যেকটি হত্যাকারীর বিচার এই বাংলার জমিনে করে। এর বাইরেও কেবল ক্ষমতা নয়, বরং শহীদ পরিবার আর আহতদের যোগ্য সম্মান আর যোগ্যতার ভিত্তিতে সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন আহত ও নিহতদের স্বজনরা। রাষ্ট্রীয় স্বীকৃতি সহ আন্তর্জাতিক লেভেলে স্বীকৃতি দেওয়ার জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, একটা রাতের অন্ধকারে ভোট চুরি মুক্ত একটা বাংলাদেশ চাই। এছাড়াও 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং দ্রুত সময়ে সকল বিচার বহির্ভূত হত্যার বিচার চাইলেন তারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট বিকেল 5টায় ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর। রোববার এই তথ্য জানায় পিআইডি। মানিক মিয়া এভিনিউতে আগামী মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতাকে আনতে 8 জোড়া ট্রেন ভাড়া করেছে সরকার। 5 আগস্ট দুপুরের মধ্যে ট্রেনগুলো ঢাকায় ঢুকবে। কর্মসূচি শেষে আবারও তাদের ট্রেনে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তাদের প্যাডে ট্রেন চেয়ে আবেদন করে। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে যোগ দিতে 8টি ট্রেন তাদের ভাড়া দেওয়া হয়েছে। রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে 4টি আন্তনগর ট্রেন। এছাড়া 4টি কমিউটার ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। 8টি ট্রেনের ভাড়া 30 লাখ টাকা পরিশোধ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।
নির্বাচন কমিশনের কোথাও সামরিক উর্দি, কোথাও দলীয় পোশাক, এমন অভিযোগ করে এনসিপি বলছে বর্তমান ইসি মেরুদণ্ডহীন, নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। রোববার দুপুরে নির্বাচন ভবনে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সিএসির সঙ্গে বৈঠক করেন এনসিপি নেতারা। বৈঠক শেষে দলটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, এখনও সংশোধনের সময় আছে কমিশনের। আত্মপ্রকাশের পর থেকেই এএমএম নাসির উদ্দিন কমিশনের সমালোচনা করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুধু তাই নয়, ইসির পদত্যাগ চেয়ে সমাবেশও করে দলটি। রোববার রাজনৈতিক দল নিবন্ধনের প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার শেষ দিনে ইসিতে আসে এনসিপি নেতারা। সাক্ষাৎ করেন সিএসির সঙ্গে। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিগত 3 নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তারা এখনও বহাল থাকায় উদ্বেগ জানান তিনি। যারা ভোট ডাকাতির সাথে জড়িত ছিল আমরা তাদেরকে পদত্যাগ চেয়েছিলাম, পর্যন্ত হয়নি। আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে, এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দিয়ে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাসির উদ্দিন। এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুক তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত। মানে ইলেকশন কমিশন যদি সামরিক উর্দি পরে, দলীয় উর্দি পরে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। এদিকে দল নিবন্ধন আবেদনে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় 144টি দলকে চিঠি দিলেও ইসির বেঁধে দেওয়ার সময়ের মধ্যে এনসিপি সহ মাত্র 43টি দল তাদের শর্ত পূরণের নথি জমা দিল ইসিতে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। রোববার সাক্ষ্য দেন গণঅভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। তার অপরাধের অকাট্য প্রমাণ থাকায় পার পাওয়ার সুযোগ নেই। আফজাল হোসেনের রিপোর্ট। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর এটি প্রথম হাজিরা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের। হেলমেট, হাতকড়া, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া তাকে অনেকটা নির্ভার দেখা যায়। আমরা চাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বে স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে শেখ হাসিনার এমন বিচার চান অ্যাটর্নি জেনারেল। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়। বিচারের দৃষ্টান্ত আনতে গিয়ে ইংল্যান্ডের শাসক অলিভার ক্রমওয়েলের প্রসঙ্গ তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল। তাকে কবর থেকে তুলে এনে পচা গলা লাশ এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেহের একটি অংশ কবরে পাঠানো হয় এবং মস্তিষ্ক খুলির মধ্যে রড ঢুকিয়ে 20 বছর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পরে সেই লাশ ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে কেটে সমাধিস্থ করা হয়েছে। আমরা বলেছি এরকম মৃত্যুদণ্ড আমরা চাই না। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন, কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আফজাল হোসেন। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্র জনতার দীপ্ত কণ্ঠ বিশ্বের কাছে তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা।
ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা নির্যাতনের শিকার হন তারা। প্রাণ হারান 6 সংবাদকর্মী। এত আত্মত্যাগের পরও সাংবাদিকতার পরিবেশ নিয়ে এখনও আশাহত সংশ্লিষ্টরা। অভ্যুত্থানের 1 বছর পর দেশের গণমাধ্যম কর্মীদের প্রত্যাশা প্রাপ্তি কতটুকু জানাবেন শফিক মুন্সি। রোববার বিকেলে তথ্য ভবনে জুলাই শহীদ সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা জানাতে অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত 6 মাসে গণ অভ্যুত্থানের চেতনা ও ঐক্য বিনষ্ট করতে কাজ করেছে কয়েকটি গণমাধ্যম। আমরা মন্ত্রণালয় থেকে কাউকে এখনো কল দিই না। এবারে গত 1 বছরে কাউকে কলও দেওয়া হয়নি, বাধ্য করা হয়নি কিছু করার জন্য, এবং করা হবেও। গত 6 মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা সেটাকে বন্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। এ সময় জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা পালন করেছেন বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী এবং সম্মানজনক বেতন নিশ্চিতে তাগিদ দেন শফিকুল আলম। ইউনিয়নদেরকে বলবো সেফটির জায়গায় আরো জোরে সোরে বলেন। অনেক পূর্বাচলের হিসাব কিতাব করেছেন, আমাদের সাংবাদিককে বাঁচান, তাদের সেফটি ভেস্টটা লাগবে, সেফটি ইকুইপমেন্ট লাগবে, এটা খুবই এসেনশিয়াল, এবং তাদের যাতে একটা সম্মানের বেতন তারা পান সেটাও ইনশিওর করেন। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এক পলকে ফ্যাসিস্ট রেজিমের 17 বছর। মেট্রোপলিটন মন হঠাৎ থমকে দাঁড়ায়, দেখে নেয় হাসিনা আমলের আমলনামা। বলছে রাজধানীর মেট্রো রেলের পিলারে আঁকা ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম গ্রাফিতির কথা। রংতুলির আঁচড়ে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে বিগত সরকারের নানা অন্যায়, অনিয়ম আর ঝুলুম নিপীড়নের গল্প। শাহিনুর রহমানের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। বুয়েট শিক্ষার্থী আবরারের কথা মনে আছে নিশ্চয়ই। এই শহর জানে বিশ্বজিৎ দাসের কথাও। কোথায় যে হারিয়ে গেলেন ইলিয়াস আলী, তার খোঁজ মিলল না আজও। গত 17 বছরে যে অবর্ণনীয় স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ, সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে রাজধানীর মেট্রো রেলের পিলারগুলোতে, যেখানে আছে গুম, হত্যা আর নিপীড়নের অসংখ্য গল্প। গ্রাফিতিতে প্রাধান্য পেয়েছে রক্তাক্ত জুলাইকে ধারণ করা আবির রঙা লাল রঙও। কোথাও বা ঝুলে থাকা ফেলানি আজও ঝুলে আছে ন্যায় বিচারের আশায়। এসব পিলার দেখে পথের মাঝে পা থমকে যায় পথিকের। এর মাধ্যমে আমি আমার বাংলাদেশি ইতিহাস জানতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমরা অনেক কিছুই বইয়ের পাঠ্য বইয়ের মাধ্যমে আমরা জানতে পারিনি, যার অনেক কিছুগুলো এখন আমরা এগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছি। 7 বছরের ছোট্ট শিশু ফারিয়া গ্রাফিতি দেখতে বাবার হাত ধরে সেও এসেছে কারওয়ান বাজারে। আমার মনে হচ্ছে আমি এখন একটা দেখছি। পিলারগুলোতে এরকম কিছু তুলে ধরা হয়েছে, যে কারণে ছোট ছোট বাচ্চারা না এবং বৃদ্ধ মানুষ, আমার মতন যুব সমাজ, তারা বুঝতে পারতেছে কি হয়ে গেছিল দেশের ভিতরে। ইট কংক্রিটের এ শহরে এই গ্রাফিতিগুলোই যেন এক টুকরো বাংলাদেশ, ঐতিহাসিক জুলাইয়ে ফেরার উপলক্ষ। গ্রাফিতিগুলা যতদিন থাকবে সবার মনে থাকবে যে ফ্যাসিস্ট কোনো সরকারই এই দেশে টিকে থাকতে পারবে না। স্বাধীনতা পাইছে, মানুষ যে কোনো জিনিস তুলে ধরতে পারতেছে, কথা কইতে পারতেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের রং তুলিতে আঁকা হয়েছে এসব শিল্পকর্ম। কর্তৃপক্ষ বলছে সব বয়সীদের কথা মাথায় রেখেই চলছে গ্রাফিতি আঁকার কাজ। ফ্যাসিবাদের যে ধরন, এইটা নতুন জেনারেশন, বর্তমান জেনারেশন এবং অতীতের জেনারেশনের বারবার মনে করিয়ে দেওয়া লাগবে, না হলে ফ্যাসিবাদটাকে কিংবা ফ্যাসিজমটাকে আমরা ঠিকমতো বুঝবো না। এরপরে যারা বাংলাদেশের রাজনীতি করবেন কিংবা ক্ষমতায় আসতে চেষ্টা করবেন, তারাও যেন এই ধরনের ফ্যাসিবাদে রূপান্তরিত না হন, সেই স্কুলিংটাও তো দরকার সিটিজেনদেরকে, এবং সেই মেমোরিটা আসলে নতুন করে আবার আমরা মনে করি এই শহরের কোথাও না কোথাও টিকিয়ে রাখতে হবে। আগামী শাসকেরা যেন 24শে জুলাই থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করেন, সেটিও আশা করেন উদ্যোক্তারা। 24শে জুলাই থেকে 25শে জুলাই পেরিয়েছে 1টি বছর। জুলাই আন্দোলনের অন্যতম শক্তি ছিল দেয়াল লিখন আর গ্রাফিতি।
এই নতুন গ্রাফিতিগুলো যেমন বিগত সরকারের দুঃশাসনের বাস্তব দলিল, তেমনি আগামীর বাংলাদেশের জন্য এসব শিক্ষণীয় বিষয় বটে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পরিষদ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে নৌবাহিনী সদর দফতরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে বিমান ও নৌবাহিনীর পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দুর্যোগ দুর্বিপাকে জাতির পাশে দাঁড়ানোর জন্য নৌ ও বিমান বাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। সংবিধান সমুন্নত রেখে ভবিষ্যতেও আর্তমানবতার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আগামীর জন্য সৎ, যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পদোন্নতির জন্য মনোনীত করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন তিনি। দেশের পুলিশ ও প্রশাসন সহ সব সেক্টর ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। রোববার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। সমস্ত ব্যবস্থা ভেঙে পড়েছে, ডিস্ট্রিক্ট ব্যবস্থা থেকে শুরু করে আপওয়ার্ড সব। এটাকে 8 মাসে, 10 মাসে, 1 বছরে ঠিক করা সম্ভব না। আপনি পুলিশ প্রশাসন দেখেন, টোটাল ভেঙে পড়েছে। ল অ্যান্ড অর্ডারে প্রায়ই শোনেন যে পুলিশ কাজ করছে না। করবে কীভাবে? স্ট্রাকচার নাই তো। আইনের স্ট্রাকচার শেষ, প্রশাসনের স্ট্রাকচার শেষ। এটা রিবিল্ড করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমরা এখনও এক্সপোর্ট ডাইভার্সিফাই করতে পারিনি। আমাদের সীমিত এক্সপোর্ট হচ্ছে গার্মেন্ট, এবং এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি ডিস্টার্ব হয় তাহলে আমাদের যে অবস্থান এখন বাংলাদেশে, সেটা খুব ডিফিকাল্টির মধ্যে পড়বে। সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা 700 কোটি টাকা ব্যয় নির্মিত চট্টগ্রামের বহদ্দারহাট টু লালখান বাজার ফ্লাইওভারের নাটবল্টু খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। উপড়ে ফেলেছে নিচের সৌন্দর্য বর্ধনের 90,000 গাছ। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের, তবে সিটি কর্পোরেশন বলছে তদারকির জন্য করা হয়েছে আলাদা কমিটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। 700 কোটি টাকায় নির্মিত বহদ্দারহাট লালখান বাজার ফ্লাইওভার এখন অভিভাবকহীন ও বেহাল দশা। গার্ডারের সঙ্গে সংযুক্ত তার দুর্বৃত্তরা কেটে নেয় আগেই, পরে খুঁটিতে তার টাঙ্গিয়ে সচল রাখা হলেও সেখান থেকেও খুলে নিয়ে যায় বৈদ্যুতিক বাতি। স্টিল গার্ডার থেকে নাট বল্টু, পাইপও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যেখানে সেখানে পানি আর ময়লার আবর্জনার স্তূপ, উপরে খুপড়ি করে মাদকসেবীদের আস্তানা। অরক্ষিত হওয়ায় নিরাপত্তাহীনতায় চলাচলকারীরাও। বিভিন্ন সময় দেখি যে এখানে পোলাপাইন বসে থাকে, বাজে পোলাপাইনগুলো। পুরো ফ্লাইওভারে এতটুকু পানি, এই ফ্লাইওভার থেকে ওই ফ্লাইওভারে বাসের পানি পড়তেছে ওই ফ্লাইওভারে গিয়ে। রাত্রে অনেক সময় লাইট জ্বলে, অনেক সময় জ্বলে না। একটু বৃষ্টি হলে ফ্লাইওভারের উপরেই জমে পানি, পরে পানি গড়িয়ে পড়ে নিচে পথচারীদের উপর। নিচের অবস্থা আরও নাজুক। 2019 সালে 15 কোটি টাকা ব্যয়ে করে সৌন্দর্যবর্ধনের কাজ। রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে মুরাদপুর থেকে 2 নম্বর গেট পর্যন্ত লোহার নিরাপত্তা বেষ্টনী খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপড়ে ফেলেছে গাছ আর লাইটের স্ট্যান্ড। ঘর বসিয়ে বসবাস মাদকসেবীদের। সিডিএ বলছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ম্যানুয়াল এবং সমস্ত কিছু সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার করা আছে। সিটি কর্পোরেশন এগুলো সংরক্ষণ করবে। তবে সিডিএর কাছে যদি কোনো সহায়তা চায়, অবশ্যই তো সিডিএ সেই ব্যাপারে সহায়তা করবে। এদিকে সিটি কর্পোরেশন বলছে তদারকি ও কিশোর গ্যাংয়ের চুরি ঠেকাতে করা হয়েছে আলাদা কমিটি। আমরা আমাদের মতো করে একটা কমিটি করে দিয়েছি, সেই কমিটির আলোকে তারা কাজ করছে। এই ফ্লাইওভারটি যাতে আপনার নিরাপত্তা জনিত কোনো কিছু বিঘ্নিত না হয় সেটার দেখভাল করছে। 2014 সালে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত 4 কিলোমিটার ফ্লাইওভারটি নির্মাণ শুরুর পর 2017 সালে যান চলাচল চালু হয়। বর্তমানে দিনে 80,000-এর মতো যানবাহন চলাচল করে। নতুন প্রকল্প গ্রহণে যতটা আগ্রহী, পুরাতন প্রকল্প তদারকিতে ততটা অনীহা সরকারি সংস্থাগুলো, যার জ্বলন্ত উদাহরণ এই নাজুক ফ্লাইওভার। এরকম তদারকির অভাবে ধীরে ধীরে গুরুত্বহীন হয়ে পড়ে সরকারের বড় মেগা প্রকল্পগুলো। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিমান বিধ্বস্তের 12 দিন পর সীমিত পরিসরে খুলেছে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে ক্লাস বা পরীক্ষা এখনো বন্ধই রয়েছে। রোববার সকালে দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। পরে কলেজের অধ্যক্ষ জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই।
তিনি বলেন, যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে। উড়োজাহাজের টিকিট বুকিংয়ের অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের আর্থিক কেলেঙ্কারিতে পথে বসার উপক্রম অনেক ট্রাভেল এজেন্সি ও গ্রাহকের। শত কোটি টাকা নিয়ে অফিস বন্ধ করে দিয়ে কোম্পানিটির মালিক পালিয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে এক ভুক্তভোগীর মামলায় ফ্লাইট এক্সপার্টের ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। মালিক ও তার বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে। উড়োজাহাজের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট 2017 সালে ব্যবসা শুরু করে কোম্পানিটি। শনিবার হঠাৎ করে তাদের ওয়েবসাইটে ঢুকতে পারছিলেন না সেবাগ্রহীতারা। এরপরই জানা যায় গ্রাহকের শত কোটি টাকা নিয়ে ফ্লাইট এক্সপার্ট বন্ধ করে দিয়ে পালিয়ে গেছেন কোম্পানিটির এমডি সালমান বিন রশিদ। রাজধানীর মতিঝিলে কোম্পানিটির অফিসে ভিড় করতে থাকেন গ্রাহক, টিকিট বিক্রেতা ও এজেন্সি মালিকরা। শনিবার খোলা থাকলেও রোববার তালা ঝুলছে অফিসটিতে। ভুক্তভোগীদের অভিযোগ, ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে এয়ার টিকিট কিনে মাথায় হাত অনেকের। তবে অভিযোগ অস্বীকার করেছেন ফ্লাইট এক্সপার্টের অন্যতম ব্যবসায়িক সহযোগী হাজি এয়ার ট্রাভেলস। সকালবেলা আসলাম, এখন শুনতে পারলাম যে অফিসে কেউ নেই। সবার আগে মূল ফোকাস দিতে হবে আমাদের টিকিটগুলো রিফান্ড যে কোনো মূল্যে রোখা। লেনদেন ফ্লাইট এক্সপার্টের সাথে করেছে, আমার সাথে কিন্তু করেনি। পরবর্তী আমরা কি সিদ্ধান্ত নিব সিচুয়েশন বিবেচনা করে তখন আমরা অ্যাকশনে যাব। এই ঘটনায় শনিবার রাতে 17টি প্রতিষ্ঠানের 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে ফ্লাইট এক্সপার্টের এমডি ও তার বাবা সহ 5 জনকে আসামি করে মামলা করেন একটি ট্রাভেল এজেন্সির মালিক। এই মামলায় কোম্পানিটির 3 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ ও তার বাবা এম এ রশিদ বিদেশ পালিয়ে গেছেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খুবই উত্তাল বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাস। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সেলিম তালুকদারের প্রতি সম্মান না জানানোয় রোববার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস কার্যক্রম বন্ধ রাখে। তাদের দাবি, অবিলম্বে ক্যাম্পাস লাইব্রেরি শহীদ সেলিমের নামে নামকরণ করতে হবে। এছাড়াও শহীদ সেলিমের সন্তানের ভরণ পোষণের দায়িত্বও নিতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের পরও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সাবেক মেয়র আতিক, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কিভাবে বহাল আছে এ নিয়ে প্রশ্ন তুলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা। একত্রিশ জুলাই আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ সেলিম তালুকদারের মৃত্যুবার্ষিকী ছিল। সেই মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএফটি অথরিটি কোনো প্রকার কোনো মিলাদের আয়োজন করেনি, কোনো দোয়ার আয়োজন করেনি, ইভেন কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি। আজকে যদি আমাদের দাবিগুলো মানা না হয় আমরা অন্বেষণে বসবো। আমরা আমাদের ক্যাম্পাসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। আমাদের শহীদ ভাইরা আছে, আমাদের স্টুডেন্টরা আছে। আমরা একটা রেজিম 17 বছর পরে স্বাধীন করছি, সেই জায়গায় এখন এই যে 4 থেকে 5 জন যারা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদদের সাথে সরাসরি যুক্ত ছিল, তারা যদি আমাদের ভার্সিটির ট্রাস্টি থাকে, আমরা কিভাবে আমাদের সবকিছু কন্টিনিউ। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ থেকেই কার্যকর হবে নতুন এই দাম। রোববার বিকেলে রাজধানীর রমনায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের কাঁচামালের দাম কমতির দিকে থাকায় দেশেও পড়েছে এর ইতিবাচক প্রভাব। কমেছে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও। 4 টাকা 18 পয়সা কমিয়ে প্রতি লিটার অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে 58 টাকা 28 পয়সা। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বগুড়া ফুলতলায় একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পাহাড় ধসে খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মুষলধারে বৃষ্টিতে স্থবির জনজীবন।
শনিবার রাত ৩টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত বগুড়ায় ভারী বৃষ্টিপাত হয়। এতে শহরের ফুলতলা এলাকার একটি মাটির বাড়ির দেয়াল ধসে পড়ে। সকালে স্থানীয়রা মাটি সরিয়ে কিবরিয়া নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। দেখি জোরে শব্দ হলো, তারপর দেখি যে কান্নাকাটি শুরু করে দেয়। তা আমরা দৌড়ে এসে দেখি যে ঘর ভেঙে পড়েছে, মাটির চাপা পড়েছে। লোকটা এমনভাবে পড়েছিল নিঃশ্বাস নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। বহু কষ্ট করে আমরা বের করলাম। ভারী বৃষ্টিতে রাতে খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বগুড়া শহরের দক্ষিণাংশ। বিদ্যুৎ বিভাগ বলছে সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। এদিকে গতরাতে রাঙামাটিতে ভারী বর্ষণে দীঘিনালা ও বাঘাইছড়ি সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধস হয়। এতে খাগড়াছড়ির সঙ্গে বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাটি অপসারণের কাজ করে। পরে 2 ঘণ্টা পর রোববার সকাল 11:30টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মৌটুসী। বরিশালে নদ নদী দখলের হিড়িক পড়েছে। প্রভাবশালীদের পাশাপাশি তীরবর্তী অনেকে নদীর সম্পত্তি দখল করেছে। এতে নদীর স্বাভাবিক গতি প্রকৃতিও পরিবর্তন হচ্ছে। অভিযোগ উঠেছে এ নিয়ে প্রশাসন নির্বিকার। তবে বিআরডব্লিউটিএ বলছে চলমান জরিপ শেষে শুরু হবে উচ্ছেদ অভিযান। অপূর্ব রিপোর্ট। দখল ও দূষণে ছোট হয়ে আসছে কীর্তনখোলা নদী। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন দপদপিয়া এবং চরবাড়িয়ায় নির্মিত শহর রক্ষা বাঁধের 2 পাশে দখলের যেন হিড়িক পড়েছে। সরকারের হিসেবেই অন্তত 7টি বড় কোম্পানি রয়েছে দখল দূষণের তালিকায়। এছাড়া বাঁধের 2 পাশ দখল করে এরই মধ্যে গড়ে উঠেছে সমিল, দোকান, ব্যক্তিগত কার্যালয় ও ইট বালু পাথর বিক্রির প্রতিষ্ঠান। আমাদের বাংলাদেশে 1200 নদী ছিল, এখন 280, 300 এরকম নদী আছে। বাকি সবগুলি নদী দখল হয়ে গেছে। অপশনিং কোম্পানি হলে ক্ষমতাশালী লোক, এরা প্রতি বছর এই চর দখল দিতে আছে। দপদপে ফেরিঘাট অপশনিং দলিল করিয়া অ্যাঙ্কার নিয়ে গেছে। নদী পুরোটা ভরা রয়ে গেছে। আর নদীর পানি গতিও চাপ কমে যাইতেছে, অনেক জাহাজ টলা সব বাইজে পড়ে। দখল হচ্ছে কালেজিরা, কর্ণকাঠি, রসুলপুর, পলাশপুর সহ বেশ কয়েকটি এলাকায় নদীর 2 তীর। এসব স্থানে ডকইয়ার্ড, গোডাউন, কারখানা গড়ে তুলছে প্রভাবশালীরা। বিআইডব্লিউটিএর দাবি তাদের জরিপ কাজ শেষ হলেই পুরোদমে শুরু হবে উচ্ছেদ অভিযান। ডিজিটাল জরিপ চলছে 58 কিলোমিটার বরিশাল নদীবন্দর ফোরশোর ভূমির, এবং সিএস অনুযায়ী নদীর সীমানার জরিপটা চলছে। এই সীমানার জরিপটা শেষ হলে আমরা বলতে পারবো যে নদীর জায়গা কতটুকু দখল হয়েছে। এদিকে পিরিজপুরে দামোদর নদের ব্রিজ এলাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। বলেশ্বর নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে স্থাপনা। জেলায় 1 ডজনের বেশি নদী থাকলেও অবৈধ দখল ও ব্রিজ নির্মাণের ফলে হারিয়েছে নাব্য। যেখানে আমি দাঁড়ানো আছি এই জায়গাটাও নদী ছিল, তারপরে নদীর ওই পারে অনেক বড় একটা অংশ ঠিক আছে নদী ছিল। এখন তো আমাদের নদী মৃত্যু, এখন এই নদীতে স্রোত বলতে কিছু নাই। কীর্তনখোলায় 320 জন অবৈধ দখলদারের একটি খসড়া তালিকা তৈরি করেছে বিআইডব্লিউটিএ। এছাড়াও বরিশাল জেলার 23টি নদীর 2 তীর দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা। আগের মতো এসে যে একটা গ্রুপ, প্রেশার গ্রুপ কাজ করে সেটা না। এখন আমরা প্রশাসন যে রিয়াকশন যেটা করি সেটা বাস্তবে রূপ নিতে পারছি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অপর এক তালিকায় বরিশালে কীর্তনখোলায় পটুয়াখালী নদীতে 355 জন, ভোলার জাঙ্গালিয়া নদীতে 35 জন, পিরিজপুরের বেলুয়া নদীতে 88 জন, বরগুনার পায়রায় 110 জন এবং ঝালকাঠির ধানসিঁড়ি নদীতে 23 জন দখলদারের তালিকা করেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সংস্কারের অভাবে বেহাল দশা বরগুনার আমতলী তালতলী আঞ্চলিক সড়কের। 38 কিলোমিটার দীর্ঘ রাস্তায় উঠে গেছে কার্পেটিং, সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে ইকো পার্কে আসা পর্যটকদেরও। তবে শিগগিরই সংস্কার কাজ শুরুর আশ্বাস এলজিইডির। রুবেল হোসেনের ছবিতে ও সাইফুল মিরাজের তথ্যে প্রতিবেদন। উঠে গেছে কার্পেটিং, সড়ক জুড়ে খানাখন্দ, বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বরগুনার আমতলী উপজেলার মানিকঝুরি থেকে তালতলী উপজেলার ট্যাংরাগিরি ইকো পার্ক পর্যন্ত সড়কটির বেহাল দশা। সংস্কারের অভাবে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে 38 কিলোমিটার দীর্ঘ সড়কটি। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হচ্ছে পর্যটকদেরও। তো রাস্তার যে অবস্থা, এটা মানে এখন আফসোস লাগতেছে কেন আসলাম। আমরা
লিটারালি লাফাইতে একটা গাড়ি জানো সব মানুষ নামে যাইতেছে। একে তো খানাখন্দ, তার উপর হচ্ছে আপনার বৃষ্টি যেহেতু হয়েছে ওই খানাখন্দগুলোতে আরো অবস্থা খারাপ। আমাদের ভোগান্তি হয়, গাড়ি সমস্যা, যাত্রী অনেক সমস্যায় পড়ে। এভাবে তো আমাদের গাড়ি চালানো সম্ভব না, যা পর্যটক যারা আসে তারা অনেক কষ্ট করে। তবে এলজিইডি বলছে সড়কটি সংস্কারের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, শিগগিরই শুরু হবে কাজ। পুরো সড়কটি একটি প্রকল্পের ডিওবিতে অন্তর্ভুক্ত করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি এবং যে অংশটি এই মুহূর্তে বেশি ক্ষতিগ্রস্ত সেই অংশ জরুরি মেরামতের জন্য আমরা একটা এস্টিমেট ঢাকায় পাঠিয়েছিলাম, যেটি অনুমোদন হয়েছে। আমরা খুব শীঘ্রই টেন্ডার প্রক্রিয়া চলে যাব। তালতলী উপজেলা পরিষদের তথ্য মতে আমতলী তালতলী আঞ্চলিক সড়কটি প্রতিদিন গড়ে অন্তত ৩০,০০০ মানুষ ব্যবহার করেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। চট্টগ্রামের ওপর চাপ কমানো এবং দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে পায়রা সমুদ্র বন্দর টিকিয়ে রাখতে চায় সরকার। ইতোমধ্যে বন্দর ঘিরে প্রণয়ন করা হয়েছে বিশাল মাস্টার প্ল্যান। এতে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। এর মধ্যে রামনাবাদ চ্যানেলের নাব্য ঠিক রাখতে নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। 2026 সালে বন্দরটি পুরোপুরি চালু হলে দেশের দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনৈতিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা এখনো পুরোপুরি চালু না হলেও 2016 সাল থেকে সীমিত পরিসরে চলছে পণ্য খালাস। গত বছরের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বন্দর নিয়ে নানা মহলে নানা আলোচনা সমালোচনা থাকলেও দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে বিকল্প হিসেবে পায়রাকে প্রতিষ্ঠিত করতে চায় সরকার। ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে বিস্তৃত মাস্টার প্ল্যান। এতে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা আর নতুন বাণিজ্য সম্ভাবনা। তবে চ্যালেঞ্জ হলো পলিপ্রবণ রামনাবাদ চ্যানেলের নাব্য ধরে রাখা। চ্যানেলের 75 কিলোমিটার পথের মধ্যে 25 কিলোমিটার বেশি পলিপ্রবণ আর 25 কিলোমিটার স্বল্প পলিপ্রবণ এবং বাকি 25 কিলোমিটার প্রাকৃতিক নাব্যতার অংশ। তাই এই চ্যানেলের নাব্যতা ধরে রাখতে প্রয়োজন নিয়মিত ড্রেজিং। আর এ কারণে বন্দরের জন্য নিজস্ব ড্রেজার কেনা হচ্ছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা। ড্রেজিং এর জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন পায়রাকে প্রতিষ্ঠিত করতে হলে অন্য বন্দরের চেয়েও সুযোগ সুবিধা বাড়াতে হবে। ইনফ্রাস্ট্রাকচার সহজীকরণ করতে হবে যাতে করে ট্রান্সপোর্ট গাড়ি ঘোড়া আসা যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা না থাকে। এটা যদি একটা সেন্ট্রালাইজ একটা ড্রেজিং ইউনিট করা হয়, যে আমরা তাহলে সব জায়গাগুলি আমরা ড্রেজিং করব, তাহলে আমার মনে হয় আমাদের কস্ট আরও কমবে, অ্যারাউন্ড দ্য ইয়ার আমরা ড্রেজিং করতে পারবো। বন্দর চেয়ারম্যান জানান প্রথম জেটি সহ আনুষঙ্গিক কাজ শেষ করতে 2026 সালের জুলাই মাসকে টার্গেট করা হয়েছে। তখনই বন্দরটি পুরোপুরি চালু করা হবে। আমরা একটি তারিখ ধরে অগ্রসর হচ্ছি, শুধু তারিখ নয়, এটি আমাদের লক্ষ্য জুলাই 2026। এই ড্রেজিং এর খরচ আর একটু কমানো কিভাবে যায়, আমরা সেজন্য নিজস্ব ড্রেজিং সক্ষমতা, নিজস্ব ড্রেজিং ফ্লিট তৈরি করার প্রসেসে আছি। ফার্স্ট টার্মিনাল চালু না হলেও এখন পর্যন্ত এখানে ৩,২৯৮টি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। এতে সরকারি রাজস্ব আয় হয়েছে প্রায় ২,৬৬৩ কোটি টাকা। নিজস্ব ড্রেজারের মাধ্যমে নিয়মিত ড্রেজিং এবং ঠিকভাবে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে প্রবৃদ্ধি আর শিল্পায়নের নতুন দুয়ার খুলবে পায়রা সমুদ্র বন্দর। পাল্টে যেতে পারে গোটা দক্ষিণ মধ্যাঞ্চলের অর্থনীতির চিত্র। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। শিক্ষক সংকটে খুঁড়িয়ে চলছে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট। 20 জনের মধ্যে কর্মরত অধ্যক্ষ সহ মাত্র 3 জন। অতিথি শিক্ষকের মাধ্যমে থিওরি ক্লাস চললেও প্রায় বন্ধ ব্যবহারিক শিক্ষা। এতে দক্ষতা অর্জন হচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা। তবে অধ্যক্ষ বলছেন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। 2022 সালে ইয়ান ম্যানুফ্যাকচারিং ও ওয়েট প্রসেসিং এই দুইটি ট্রেডের কার্যক্রমের মাধ্যমে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। গত 3 বছরে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষকের সংখ্যা। প্রতিষ্ঠানটিতে অনুমোদিত 34টি পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন 10 জন। তার মধ্যে 20 জন শিক্ষকের মধ্যে কাজ করছেন অধ্যক্ষ সহ 3 জন।
শিক্ষার্থীদের জন্য 11টি ল্যাব, আধুনিক লাইব্রেরি, মাল্টিপারপাস হলরুম সহ সকল সুযোগ সুবিধা রয়েছে। তবে শিক্ষক সংকটে বেশিরভাগ সময় বন্ধ থাকে ল্যাবগুলো। তাত্ত্বিক বিষয়ে অতিথি শিক্ষকের মাধ্যমে পাঠদান হলেও হচ্ছে না কোনো ব্যবহারিক ক্লাস। এমনকি অনেক কোর্স পড়ানো হচ্ছে কর্মরত 2 জন ল্যাব সহকারীদের দিয়ে। এতে দক্ষতা অর্জন হচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা। স্যার না থাকার কারণে আমরা অনেক কিছু শিখতে পারতেছি না। ডিপ্লোমা শেষ করার পর আমাদের অনেক ঘাটতি রয়ে যায় ইন্টার্নি করতে। প্র্যাকটিক্যাল হাতে কলমে আমরা কিছুই শিখতে পারি না। অনেক কিছু শেখার আছে ল্যাব থেকে, কিন্তু টিচার থাকলে আমরা অনেক কিছু শিখতে পারতাম আগে। যেরকম ছিল 4 বছর আগে, আজও সেরকমই টিচার সংকট চলতেছে। জুনিয়র যারা আসবো আমাদের মতো যে তারা পিছিয়ে না যায়। গেস্ট টিচারগুলো তারা তো সবসময় সময় দিতে পারেন না, যার জন্য মাঝে মাঝে হয়তো ক্লাস আমাদের কিছুটা গ্যাপ যায়। বড় মেশিনগুলো এগুলো দেখেছি আমি একা অনেক সময় চালাইতে একটু কষ্ট হয়, সেক্ষেত্রে ইনস্ট্রাক্টর হলে ভালো হয়। কোন ক্লাসটা হবে এগুলো না আমার দেখাশোনা করতে হয়। মাঝখানে প্রিন্সিপাল স্যারে যখন না থাকে তখন আরও বেশি সমস্যা পড়তে হয়। চেষ্টা করি যাতে শিক্ষার পরিবেশটা ঠিক থাকে। একাধিকবার গিয়েও অধ্যক্ষকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে জানান শিক্ষক সংকট সমাধানে চেষ্টা চলছে। প্রতিনিয়তই চাচ্ছি, হেড অফিসে চাচ্ছি, লোকজন জনবল চাচ্ছি। প্রসিডিং এর একটা ব্যাপার, নিয়োগ প্রসিডিং, এটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা হয়ে যাবে খুব শীঘ্রই। ভোলা টেক্সটাইল ইনস্টিটিউটে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 290 জন। সময় সংবাদ, ভোলা। স্থাপনের পর সচল ছিল মাত্র 2 মাস। এরপর 6 বছর ধরে নষ্ট পড়ে আছে ঝালকাঠির প্রাথমিক বিদ্যালয়গুলোর ডিজিটাল শিক্ষক হাজিরা মেশিন। শিক্ষকরা বলছেন যন্ত্রগুলো স্থাপনের পর তদারকি ও রক্ষণাবেক্ষণে উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। আর এ বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তা। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে ঝালকাঠির 584টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষক হাজিরা মেশিন স্থাপন করা হয়। শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে সে সময় প্রশংসিত হয় এ উদ্যোগ। তবে স্থাপনের পর মেশিনের কার্যক্রম চলে 1 থেকে 2 মাস। এরপর 6 বছর ধরে বন্ধ যন্ত্রগুলো, নেই কোনো ইন্টারনেট সংযোগ। শিক্ষকরা বলছেন বায়োমেট্রিক এসব যন্ত্র স্থাপনের পর থেকে শিক্ষা বিভাগের পক্ষ থেকে কোনো তদারকি ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি যন্ত্র স্থাপনের জন্য তাদের কাছ থেকে ভাউচার ছাড়াই অতিরিক্ত অর্থ নেওয়া হয়। এই ডিজিটাল মেশিনটা আমাদের অধিদপ্তর থেকে দিয়েছে। এটা মনে হয় সমস্ত বাংলাদেশেই এটা আর কি কোনো কাজ করে না। ডিজিটাল হাজিরা মেশিন না থাকলেও আমরা যথাসময় উপস্থিত হই, আমাদের আগমন এবং প্রস্থান সবসময় ঠিক থাকে। তো কাজে এইটা ছাড়াও আমাদের চলে, এটা খুব একটা দরকার ছিল তা আমার মনে হয়। 2019 সালে ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। তবে এ বিষয়ে কোনো সমাধান দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা। 2019-20 অর্থ বছরে স্লিপ ফান্ড থেকে শিক্ষক হাজিরা মেশিন কেনা হয়েছিল, কিন্তু বিভিন্ন পর্যায়ের দুর্নীতির কারণে এই প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে। যদিও এটি একটি খুব ভালো একটি প্রকল্প ছিল, কারণ এর মাধ্যমে আমরা মনিটরিং করে শিক্ষকদের হাজিরা নিশ্চিত করতে পারতাম। ঝালকাঠিতে বায়োমেট্রিক এই ডিভাইস স্থাপনে ব্যয় হয় 1,72,28,000 টাকা। বাইরের খবর, গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছে 92 ফিলিস্তিনি, যাদের ভেতর 56 জন নিহত হন ত্রাণ সংগ্রহ করার সময়। একই সঙ্গে রেড ক্রিসেন্ট ভবনে হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক রেড ক্রসের কর্মী। এসব ঘটনার দায় এড়িয়ে উল্টো জাতিসংঘকে দোষারোপ করছে তেল আবিব। এদিকে গাজার অভিযোগ 22,000 ট্রাক ত্রাণ আটকে রাখা হয়েছে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির জন্য। গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। খাদ্যের খোঁজে আসা মানুষকে পরিণত করছে হামলার লক্ষ্যবস্তুতে। স্থানীয় সময় রোববার রাফা, নেতজারিম ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন খান ইউনিসে অবস্থিত ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ভবনে হামলায় ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় আন্তর্জাতিক কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা হতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 21 মাসের মধ্যে গাজায় যত মানুষ নিহত হয়েছে তা বড় ধরনের মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে সংস্থাটি।
তবে এসব মানবিক সংকটের দায় নিতে রাজি নয় ইসরায়েল, বরং তারা দায় চাপাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উপর। ইসরায়েলি সামরিক প্রশাসন COGAT বলছে, গত এক সপ্তাহে গাজায় 1200 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সেগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি আরও শত শত ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষমান। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেছে গাজা। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, দুর্ভিক্ষ সৃষ্টির জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে 22,000 ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে, যার বেশিরভাগই জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনে ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে পাকিস্তান। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অবিচল সমর্থনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরে দুই দেশ সই করেছে 12টি সমঝোতা চুক্তি, যার মধ্যে রয়েছে বাণিজ্য, বিজ্ঞান, কৃষি ও পরিবহন খাত। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানকে একচেটিয়া সমর্থন দিয়েছে পাকিস্তান। শুধু সেই দেশের সরকারই নয়, বরং দেশটির রাজনৈতিক দল ও সাধারণ মানুষও তেহরানের পক্ষে অবস্থান নেয়। দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ইরানের প্রেসিডেন্ট হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে যান মাসুদ পেজিশকিয়ান। এই সময় তিনি ইসলামাবাদের অবিচল সমর্থনের প্রশংসা করেন। তিনি দাবি করেন, এই সমর্থন দুই দেশের গভীর সম্পর্কের প্রতিফলন। শনিবার লাহোরে জাতীয় কবি আল্লামা ইকবালের মাজারে শ্রদ্ধা জানানোর পর রোববার ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিক বৈঠক করেন তিনি। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনে তেহরানের পাশে থাকার অঙ্গীকার করেছে পাকিস্তান। পেজিশকিয়ান জানান, 13 জুন শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে ইরানে প্রাণ হারান 1000-এর বেশি মানুষ। তাদের মধ্যে ছিলেন সেনা কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক। এই পরিস্থিতিতে ইসলামাবাদের অবস্থান ভ্রাতৃত্বপূর্ণ ও নৈতিকভাবে দৃঢ় ছিল বলে মন্তব্য করেন তিনি। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করতে 12টি সমঝোতা স্মারক সই করেছে ইরান ও পাকিস্তান। এগুলোর মধ্যে রয়েছে কৃষি, পর্যটন, বাণিজ্য, বিচার, বিজ্ঞান ও প্রযুক্তি, ট্রানজিট এবং সাংস্কৃতিক সহযোগিতা। প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেন, প্রতিবেশী ভিত্তিক পররাষ্ট্রনীতি তেহরানের অগ্রাধিকার। ইরানের পক্ষ থেকে সীমান্ত বাণিজ্য এবং প্রাদেশিক পর্যায়ে সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন ছাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে নতুন বাণিজ্য সংকটের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লিকে সরাসরি উচ্চ শুল্ক আরোপকারী ও বাণিজ্য নীতি ব্যাহতকারী হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। রুশ তেল ও অস্ত্র ক্রয় অব্যাহত রাখায় কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তিনি জানান, মৃত অর্থনীতি নিয়ে ভারত রাশিয়া একসঙ্গে পতনের পথে এগিয়ে যাচ্ছে। যদিও রাশিয়া ঘেঁষা নীতির কারণে ভারতের ওপর শুল্কের এই খড়গ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দিল্লি বলছে, তাদের কৌশলগত স্বাধিকার বজায় থাকবে। এবার ভারতের বিরুদ্ধে নতুন করে কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে কিছু বলতে চান না তিনি। তবে দুই দেশ একসঙ্গে পতনের পথে বলেই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ভারতের সব পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। রাশিয়ার তেল ও সামরিক সরঞ্জাম কেনার জন্য ভারতের বিরুদ্ধে অতিরিক্ত শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, এটি ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির অংশ, যা ভারতের বাণিজ্য নীতিতে সরাসরি চাপ প্রয়োগের চেষ্টা। ট্রাম্পের দাবি, ভারতের শুল্ক হার বিশ্বের সবচেয়ে বেশি, আর অতিরিক্ত প্রশাসনিক বাধা মার্কিন পণ্যের বাজারে প্রবেশকে বাধাগ্রস্ত করছে। এই কারণেই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সীমিত থেকে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ভারতের অযৌক্তিক শুল্ক ও নন ট্যারিফ বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর এ কারণেই ভারতের ওপর চটেছেন ট্রাম্প। বিশেষভাবে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিও রোশানলে ফেলেছে নয়াদিল্লিকে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি বেড়ে 40% কাছাকাছি গিয়ে ঠেকেছে। এই বিশাল অঙ্কের ক্রয় সাম্প্রতিক সময়ে মার্কিন প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়। ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশের বিরুদ্ধে কঠোর হবে তার প্রশাসন। এর ফলে প্রথমবারের মতো কোনো দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে মার্কিন শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হতে দেখা গেল।
এদিকে ভারত বলছে তারা তাদের জাতীয় স্বার্থ ও কৌশলগত স্বাধিকার রক্ষা করবে। দেশটির স্বরাষ্ট্র প্রতিরক্ষা নীতির ওপর বাইরের চাপ মানতে চায় না নয়াদিল্লি। তবে বিশ্লেষকরা মনে করেন ট্রাম্পের এই শুল্ক আরোপ এবং কূটনৈতিক উত্তাপ দুই দেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ আরও জটিল করে তুলবে। কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে কৌশলগত দিক থেকেও ভারতের ভরসার জায়গায় আঘাত হানতে চায় যুক্তরাষ্ট্র। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। পাকিস্তানের খনিজ তেল ভান্ডার উন্নয়নে ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ চুক্তির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘোষণার পরপরই পাকিস্তানের জন্য শুল্ক হার 10% কমে 19% করা হয়। তবে প্রশ্ন উঠছে, পাকিস্তানে তেলের বিশাল ভান্ডার কি আদৌ আছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি করার সামর্থ্যই বা কতটুকু রয়েছে দেশটির? বিশ্লেষকদের মতে চীনের প্রভাব বলয়ে চাপ সৃষ্টির পাশাপাশি ভারতকে কড়া বার্তা দিতেই যুক্তরাষ্ট্রের জ্বালানি নীতির নতুন এই কৌশল। পাকিস্তানে খনিজ তেলের বিশাল ভান্ডার নিয়ে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে একটি চুক্তি হয়েছে যার অধীনে দুই দেশ ইসলামাবাদের খনিজ তেলের বৃহৎ ভান্ডারের অনুসন্ধান ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে। পাকিস্তানের সঙ্গে কাজ করতে এরই মধ্যে একাধিক সংস্থা বাছাই প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানান ট্রাম্প। তবে চুক্তি হলেও প্রশ্ন উঠছে, তেলের যে বড় মজুদের কথা বলা হচ্ছে সেটি আসলে কোথায়? উল্টো আন্তর্জাতিক তথ্য অনুযায়ী পাকিস্তানের প্রমাণিত তেলের রিজার্ভ মাত্র 2.38 কোটি ব্যারেল, যা বৈশ্বিক মানদণ্ডে সীমিত। সাম্প্রতিক সময়ে দেশটির তেল ও গ্যাসের খনিগুলোতে উৎপাদন কমছে। পাকিস্তানে খনিজ তেলের চাহিদার 80 থেকে 85% বিদেশ থেকে আমদানি করতে হয়। পাকিস্তানে তেল উৎপাদন কার্যক্রমের পুরোটাই সিন্ধু প্রদেশে কেন্দ্রীভূত। বর্তমানে দেশজুড়ে 247টি কূপে কাজ চলছে, যার 80% এই অঞ্চলে। পাঞ্জাবে চলমান মাত্র 33টি প্রকল্প, আর বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় কার্যক্রম নিরাপত্তা ও রেগুলেটরি সীমাবদ্ধতায় প্রায় বন্ধ। এমন ভূ অবস্থানগত সীমাবদ্ধতায় বড় আকারে তেল উত্তোলনে প্রশ্ন থেকেই যায়। তবে প্রশ্ন উঠলেও একে পাকিস্তানের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এর আগে 80-90-এর দশকে যুক্তরাষ্ট্রের অক্সিডেন্টাল পেট্রোলিয়াম ও ইউনিয়ন টেক্সাস পাকিস্তানে আপস্ট্রিম ওয়েল সেক্টরে কাজ করেছে। সেই সময় মূলত বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগে কিছু রিজার্ভ পৌঁছাতে পেরেছিল দেশটিতে। ট্রাম্পের বর্তমান চুক্তিকে অনেকেই সেই ধারাবাহিকতার পুনরাগমন হিসেবে দেখলেও এবারের লক্ষ্য আরও বিস্তৃত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের আধিপত্য ভেঙে নতুন ভূ রাজনৈতিক ভারসাম্য গড়াই চুক্তির উদ্দেশ্য বলে মত তাদের। একই সঙ্গে ভারতকে রাশিয়া তেল ছেড়ে দিতে চাপ প্রয়োগে এই পদক্ষেপ বলে মনে করছেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইয়েমেন উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবে অন্তত 68 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে। রোববার দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের খুঁজে বের করতে এখনও অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে ইয়েমেনের কোস্টগার্ড ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে উত্তাল সমুদ্র, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জামের অভাব এবং নিরাপত্তা সংকটের কারণে তল্লাশি কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দুর্ঘটনাটি ঠিক কখন এবং কিভাবে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে এই নৌযাত্রাটি ছিল পূর্ব আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যগামী অভিবাসন পথের একটি অংশ। বিভিন্ন অপরাধে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে একদিনে 8 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, গেল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় সোমালিয়ার 4 ও ইথিওপিয়ার 3 নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে সৌদিতে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ ছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অন্য ব্যক্তি হলেন সৌদি নাগরিক। মাকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেশটিতে সম্প্রতি মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডের হার বেড়েছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় দেশটিতে একদিনে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হলো।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে দেখা মিলল বিরল তুষারপাতের। তীব্র ঠান্ডা ও বরফ ঢাকা রাস্তা উপেক্ষা করেই তুষারের রাজ্যে ছুটে গেছেন দর্শনার্থীরা। তুষারপাতের আনন্দে কেউ মেতেছেন বরফ যুদ্ধে, কেউ বা দাঁড় করিয়েছেন বরফ মানব। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন SM আমিনুল রুবেল। পৃথিবীর সবচেয়ে সমতল মহাদেশ অস্ট্রেলিয়া। প্রতি শীত মৌসুমে মরুভূমি প্রধান বিশাল এই দেশটির প্রতিটি অঙ্গরাজ্যের উঁচু পর্বতমালা প্রবল শুভ্র তুষারপাতে ঢেকে যায়। মধ্যশীত পেরিয়ে এলেও নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার বরফে ঢাকা পর্যটন কেন্দ্রগুলো উপভোগ করতে এবছর ভিড় করেছে স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যটক। সাপ্তাহিক ছুটির দিনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেউ কেউ জীবনে প্রথমবারের মতো তুষারপাত দেখে আনন্দে আত্মহারা হয়েছেন। অনেকে আবার তুষারগোলকের লড়াই উপভোগ করেছেন, তুষার মানব তৈরি করেছেন, ছবি তুলেছেন, এমনকি একাধিক দম্পতি বাগদানও সম্পন্ন করেছেন। নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের জরুরি পরিষেবা সংস্থা বরফ আচ্ছাদিত শতাধিক যানবাহন উদ্ধার করেছে। অঙ্গরাজ্যগুলোর রাজধানী থেকে বরফের পর্বতমালা বেশ দূরে হওয়ায় অস্ট্রেলিয়ার জনসংখ্যার বিশাল একটি অংশ কখনো বরফ দেখার সুযোগ পায়নি। তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে অস্ট্রেলিয়ার পর্বতমালায় ইউরোপের আল্পস পর্বতমালার চেয়েও বেশি তুষারপাত হয়ে থাকে প্রতি বছর। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, স্নো মাউন্টেন, অস্ট্রেলিয়া। ইতালির বিভিন্ন বাজারে শাকসবজি বিক্রি হচ্ছে পানির দরে, কিন্তু নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের প্রবাসী বাংলাদেশিরা। ইউরোপের অন্যতম শিল্প উন্নত দেশ ইতালি। দেশটিতে জমি লিজ নিয়ে শাকসবজি, ফলমূল উৎপাদন করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। অনুকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার ইতালিতে বিপুল পরিমাণ শাকসবজি উৎপাদন হয়েছে, যার কারণে উৎপাদন খরচের চেয়েও কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। এতে কিছুটা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। তবে ভোক্তারা শুধুমাত্র শাকসবজি কম দামে কেনার সুযোগ পেলেও অন্যান্য নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। আগের তুলনায় সবজির দাম এখন পানির মতো। আমরা আগে করলাটা বিক্রি করতাম 6 ইউরো, এখন বিক্রি করতেছি 99 পয়সা। 6-7 ইউরোর মাল 1 ইউরোর নিচে নেমে আসছে। এইরকম সস্তায় যে বাংলা তরকারি ইটালিতে পাওয়া যায় ভাবতেও পারি না। শাকসবজি দাম মোটামুটি ঠিক আছে আগের মতো, কিন্তু মাছ, মাংস এগুলি সব কিছুতে দাম বাড়ছে। রাজধানী রোমের কাঁচা বাজারগুলোতে এখন তাজা শাকসবজির সমাহার রয়েছে। লাউ, করলা, কাঁকরোল, পুঁইশাক, লাল শাক, কলমি শাক, ঝিঙা, লতি ইত্যাদি। রোমের আশেপাশের এলাকায় এসব শাকসবজি উৎপাদন করে থাকেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চলেও বেশ কিছু কৃষি খামার রয়েছে, সেখানে উৎপাদিত পণ্য রোম ছাড়াও রফতানি হয়ে থাকে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড সহ অন্যান্য দেশগুলোতে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে 6 আগস্ট থেকে শুরু হবে টাইগারদের ক্যাম্প। হোম অফ ক্রিকেটে ফিটনেস টেস্টের পর বাকি ক্যাম্প হবে সিলেটে, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। উইকেট আর আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সব ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা বোর্ডের। গামিনীকে না সরালেও নতুন একজন হাই প্রোফাইল কিউরেটর নিয়োগ দিচ্ছে বিসিবি বলেও জানান ফাহিম। কেটেছে ধোঁয়াশা। 3 ম্যাচ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। দক্ষিণ এশিয়ার দেশ নেপালের সঙ্গে আলোচনা হলেও তুলনামূলক শক্ত প্রতিপক্ষ হওয়ায় ডাচদের বেছে নিয়েছে টাইগাররা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে এশিয়া কাপ খেলতে যাবে টিম টাইগার্স। তাই আগে ভাগে দেশের মাটিতে প্রস্তুতি শুরু করতে চায় বিসিবি। ক্যাম্প আয়োজনের রূপরেখা চূড়ান্ত। ক্রিকেট অপারেশনসের 6 আগস্ট থেকে শুরু কন্ডিশনিং ক্যাম্প। এটা নিয়ে ওদের সাথে আলাপ হচ্ছে, নেদারল্যান্ডের সাথে আলাপ হচ্ছে। আশা করছি আজকে কালকের মধ্যেই কনফার্মেশনটা পেয়ে যাবে ওদের আসার ব্যাপারটা। আমি নিশ্চিত জোরে আসবে। ওরা আসলে এটা আমরা আয়োজন করার চেষ্টা করবো সিলেটে। ক্যাম্পের একটা পর্যায়ে ঢাকায় থাকবে, তারপর এখান থেকে সিলেটে চলে যাবে। 6 তারিখে সবাই অ্যাসেম্বল করবে এখানে। ফিটনেস টেস্ট দিয়ে ক্যাম্পের প্রথম পর্যায়ে কাজ শুরু হবে, তারপর আস্তে আস্তে স্কিল এবং অন্যান্য কাজ শুরু হবে। ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে সংযুক্ত আরব আমিরাতে কন্ডিশনিং ক্যাম্প আয়োজন সম্ভব হচ্ছে না। তাই নেদারল্যান্ডস আর ঘরের মাটিতে নিজেদের মাঝে ম্যাচ খেলেই প্রস্তুতি সারতে হবে বাংলাদেশকে। এই সিরিজের স্কোয়াডই এশিয়া কাপে যাচ্ছে অনেকটা নিশ্চিত। সুযোগের অপেক্ষা বাড়ছে নুরুল হাসান সোহানের। এখন তো আমাদের একটা টিম আছে, ব্যাপারটা কি যেমন যে ঠিক আছে টিমের মধ্যে থেকে একজনকে হঠাৎ করে সরিয়ে দিয়ে একজনকে নিয়ে আসলাম, সেটা মনে হয় না আমাদের সিলেক্টররা সেই পথে যাবে বা ম্যানেজমেন্ট সেটা চাইবে। ব্যাপারটা যেটা হবে যে এক্সট্রা অর্ডিনারি পারফর্মার যদি কেউ থাকে তার সুযোগ হতে পারে, অথবা এই মুহূর্তে যারা দলে আছে তাদের মধ্যে যদি
কারো পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি না হয় এবং তার যদি বেটার রিপ্লেসমেন্ট থাকে সেখানে তো অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। মিরপুরের স্লো উইকেটে বিরক্ত টিম ম্যানেজমেন্ট। তাছাড়া এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ হবে আবুধাবিতে, যেখানে সব উইকেট ব্যাটিং সহায়ক। মেগা আসরের বিবেচনায় তাই নেদারল্যান্ডসের বিপক্ষে সব ম্যাচ আয়োজন হবে সিলেটে। এই মুহূর্তে বোধহয় সিলেটের উইকেটটাই সবচাইতে বেস্ট বলতে হবে, কারণ ওখানে হয়তো সবচেয়ে বেশি রান হওয়ার সুযোগ আছে। আমরা ইউএইতে যে ধরনের উইকেট পাবো তার সাথে কিছু হয়তো মিল থাকতে পারে সেখানকার উইকেটে, বা সেই উইকেটে সবচেয়ে কম্পিটিটিভ উইকেট হবে। সো সেদিক থেকে আমাদের ওখানে খেললে সেটা আমাদের এশিয়া কাপের প্রিপারেশন হিসেবে ভালো হিসেবে দেখা যেতে পারে। মিরপুরের কিউরেটর গামিনীকে নিয়ে নানা সমালোচনার মাঝেই চুক্তি বাড়িয়েছে বিসিবি, তবে তার কর্তৃত্ব কমাতে হাই প্রোফাইল কিউরেটর নিয়োগ দিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ব্যাটারদের ধারাবাহিকতার ঘাটতির পেছনে দেশের ক্রিকেট সংস্কৃতিকে দায়ী করছেন কোচ সোহেল ইসলাম। এখনও সৌম্য সরকারের লাল বলে ফেরার সক্ষমতা আছে বলেও মনে করেন তিনি। এদিকে নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন মুমিনুল সাদমানরা। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুশ্চিন্তার বড় কারণ ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা। অভিজ্ঞদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে অনেক ম্যাচে সম্ভাবনা জাগিয়েও হারতে হয়েছে। প্রতিভাবান ট্যাগ নিয়েও নিয়মিত পারফর্ম করতে ব্যর্থ অনেকে। কেউ বলেন সমস্যাটা মানসিকতায়, আবার কেউ বলেন স্কিলে। ব্যাটিংয়ের এই দুর্দশা নিয়ে নিয়মিত প্রশ্নবাণে জর্জরিত হতে হয় সংশ্লিষ্টদের। কোচ সোহেল ইসলাম মনে করেন এর জন্য আসলে দায়ী দেশের ক্রিকেট সংস্কৃতি। ব্যাক টু ব্যাক রান করা এগুলো কিন্তু অভ্যাসের ব্যাপার। এটা এমন না যে এক টেস্টে আমি 2টা 100 মারছি বলে পরের ইনিংসে আমি রান করতে পারবো না। ইন্ডিয়াতে দেখেন বা যেখানে আসলে ডোমেস্টিক ক্রিকেট খুব কম্পিটিটিভ হয়, সেখানে একটা রান বা 100 200 একটা রান কোনো আসলে ব্যাপার না। আমাদের দেখা যায় যে একটা রান করলাম, আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায়, কোচরা, আপনারা। তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি। অস্ট্রেলিয়া সফরের আগে চট্টগ্রামে সাদা বলের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ এ দল। আর ঢাকায় কোচ সোহেলের অধীনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মুশফিক, মুমিনুল, সাদমানরা। উদ্দেশ্য নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। লাল বলের প্রস্তুতির পাশাপাশি সাদা বল নিয়েও কাজ করছেন তারা। লাল বলের ক্ষেত্রে এখন আমার অনেক সময় আছে, তো আমরা চিন্তা করছি যে টেকনিকটারে কিভাবে আরও ডেভেলপ করা যায়, সেই স্কিলগুলা কিভাবে আসলে বাড়ানো যায়, সেইগুলা ধরে তার এদেরও যখন আসলে টেস্ট খেলতে যাবে তার আগে জানেন যে এনসিএলের 4 ডে ম্যাচ শুরু হয়ে যাবে, তো ওই প্রিপারেশনটা তারা ওই সময় নেবে। তো ওই সময় যদি না থাকতো তাহলে আমরাই আসলে 2-1টা প্র্যাকটিস ম্যাচ অ্যারেঞ্জ করতাম যেন ওই প্রিপারেশনটা নিয়ে সে ঢুকতে পারে। 4 বছর আগে সবশেষ টেস্ট খেলেছেন সৌম্য সরকার। এরপর সাদা বলে ম্যাচ খেললেও লাল বলের দলে সুযোগ পাননি। বর্তমানে লঙ্গার ফরম্যাটেও মনোযোগ দিচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। নিয়মিত পারফর্ম করতে না পারলেও তার ওপর অগাধ আস্থা কোচ সোহেলের। আমরা চাই তার আসলে টিম হবে, কিন্তু সবাই সৌম্য যখন ধরেন টেস্টে এখন নাই, কিন্তু যখন টেস্টে ঢুকবে তখন যেন সে প্রিপেয়ার্ড হয়ে থাকে, এটা একটা ব্যাপার। এবং যখন ভালো প্লেয়াররা আসলে সব ফরম্যাটের মধ্যে খেলবে তখন খেলার স্ট্যান্ডার্ড, ডোমেস্টিক স্ট্যান্ডার্ডটাও বাড়বে। এছাড়া সব ধরনের উইকেটের সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার পরামর্শ বিসিবির এই কোচের। রিফাতুল ইসলাম মিরন। ফুটবল অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে লাওসে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এদিন ফিটনেস আর স্কিল ট্রেনিং করেছেন ফুটবলাররা। স্বাগতিকদের বিপক্ষে জয় তুলে দারুণ শুরু করতে চান অধিনায়ক আফিদা খন্দকার। বুধবার লাওসের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। লাওসের সবুজ মাঠ, নতুন স্বপ্ন আফিদাদের চোখে। সামনে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ মূল পর্ব নিশ্চিত করার চ্যালেঞ্জ। দেশটিতে পা রেখে তাই বিশ্রামের অবকাশ নেই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনে পিটার বাটলারের শিষ্যরা। ওয়ার্ম আপ দিয়ে শুরু, এরপর হয় ফিটনেস ট্রেনিং। এছাড়াও স্কিল ট্রেনিংয়ে বেশ সিরিয়াস ছিলেন আফিদা খন্দকাররা। কদিন আগেই দলকে জিতিয়েছেন অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। লক্ষ্য এবার দলটাকে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তোলা। বাংলাদেশের নারীদের সামনে প্রথম বাধা স্বাগতিক লাওস। জাতীয় দল কিংবা বয়স ভিত্তিকে প্রথমবারের মতো তাদের বিপক্ষে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় আফিদাদের এগিয়ে রাখলেও ঘরের মাঠে বিন্দুমাত্র ছাড় দেবে না লাওস।
তবে পিটারের পরিকল্পনার ওপর পূর্ণ আস্থা অধিনায়কের। সবাই সুস্থ আছি, ভালো ট্রেনিং হয়েছে, আমরা সবাই ভালোভাবেই প্র্যাকটিস করছি, সবার মন মেজাজ ভালোই আছে, নতুন দেশ ঘুরতেছি, ভালো লাগতেছে। লক্ষ্য প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। এই টুর্নামেন্টে বাংলাদেশের বড় অস্ত্র সাগরিকা। এবারের অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারও জানেন সেটা। লক্ষ্য কেবল জয় পাওয়া, জেতা। সকালে প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি, আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। এজ গ্রুপে বুধবার লাওস ম্যাচের পর 8 আগস্ট নারীদের প্রতিপক্ষ তিমুর। 10 আগস্ট লড়বে গ্রুপের সবচেয়ে কঠিন দল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। 32 দলের এই লড়াইয়ে 8 গ্রুপের শীর্ষে থাকা দলগুলো জায়গা করে নেবে মূল পর্বে। তবে সুযোগ থাকবে 3টি বেস্ট রানার্স আপ দলেরও। তামিম হোসেন, সময় সংবাদ। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।